শোনা যাচ্ছে কথা? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আমরা আজকে তাপ নিয়ে এমসিকিউ করব, আর নেক্সট চ্যাপ্টার আমরা আলো করব। তো আজকে তাপ শুরু করছি। দেখো প্রথম প্রশ্ন, যে নিচের কোন উষ্ণতা মাপক স্কেলের লঘু গুণক সর্বনিম্ন? এই লঘু গুণকটা কি জিনিস? যে কি হয়, যে 1 ডিগ্রি যে সেলসিয়াস যে উষ্ণতার পার্থক্যটা যার ক্ষেত্রে কম হয়, যে উষ্ণতার যে 1 ডিগ্রি পার্থক্য হবে সেলসিয়াসের ক্ষেত্রে, যেমন 1 ডিগ্রি সেলসিয়াস, সেই যে উষ্ণতার পার্থক্য যার ক্ষেত্রে কম হবে তাকে আমরা বলবো কি লঘু গুণক। এই লঘু গুণক সর্বনিম্ন হয় ফারেনহাইট স্কেল। দুটি বস্তু তাপীয় সাম্যে থাকলে নিচের কোন রাশিটি উভয়ের ক্ষেত্রে সমান? তাপীয় সাম্য মানে সমান তাপমাত্রা, তার মানে কোনটা? না, তাপ না। তাপীয় সাম্য মানে উষ্ণতা সমান। তাপ কি? তাপ হচ্ছে এক প্রকারের শক্তি। তাপীয় সাম্য মানে যে ক্ষেত্রে সমুষ্ণতায় থাকবে অথবা তাপমাত্রা সমান হবে তাকে আমরা বলবো তাপীয় সাম্য। তাহলে এক্ষেত্রে তাপ নয়, কি হবে? উষ্ণতা। নেক্সট 3 নম্বর দেখো, যে সেলসিয়াস স্কেলে পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক x হলে ফারেনহাইট স্কেলের মান কত? সেটা আমরা কি করে করব? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কিভাবে বের করি? দেখো, কত 3 নম্বর। তো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আমরা আলফা দিয়ে ডিনোট করি। তো এই আলফা কি? যে ডেল্টা এল অর্থাৎ লেন্থ কত পরিবর্তন হলো বাই তার প্রাথমিক দৈর্ঘ্য, সেটাকে ধরো L0 ধরলাম, আর উষ্ণতার পার্থক্য কত সেটা ধরো ডেল্টা টি। এই ডেল্টা দিয়ে মেনলি পরিবর্তন বোঝানো হয়। এটা হচ্ছে কি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এবারে এটা হচ্ছে কোন কোন স্কেলের কথা বলা হয়েছে? একটা ফারেনহাইট স্কেল আর একটা সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে বলা হয়েছে। তো সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলের কি হয়, যে ডেল্টা টিসি বাই 5 ইকুয়াল টু হয় ডেল্টা টিএফ বাই 30/9। মেনলি কি জানি আমরা, যে C/5 ইকুয়াল টু F মাইনাস 32/9। এখানে দেখো এফ এর ভ্যালু যদি 32 হয় তাহলে 0, এফ এর ভ্যালু যদি 33 হয় তাহলে 1। তো এটাকে এটাও অ্যাকচুয়ালি কি জিনিস? ফারেনহাইট স্কেলে উষ্ণতার পার্থক্য। তাই এই F-32 এখানে কি ডেল্টা টিএফ হিসেবে ধরা হলো। অ্যাকচুয়ালি এটা পুরো সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে উষ্ণতার পার্থক্য বোঝানোর জন্য ইউজ করা হলো কি, যে ডেল্টা টিসি বাই 5 ইকুয়াল টু ডেল্টা টিএফ বাই 9। এখন কি বলা হয়েছে, যে সেলসিয়াস স্কেলে পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক x, অর্থাৎ আমাদের বলে দেওয়া হয়েছে কি, যে x ইজ ইকুয়াল টু ডেল্টা এল বাই ডেল্টা এল বাই L0 ইন্টু কি ডেল্টা টিসি সেলসিয়াস স্কেল। তো এই টিসির জায়গায় দেখো আমরা টিএফটা যদি বসাই তাহলে কিন্তু আমরা সেক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত হবে সেটা আমরা বের করতে পারবো। তো ডেল্টা টিসি সমান আমরা কি লিখতে পারি, 5/9 ইন্টু ডেল্টা টিএফ। এই ভ্যালুটা এখন আমরা বসিয়ে দিব এখানে, ডেল্টা এল বাই L0 ইন্টু 5/9
ডেল্টা টি এফ। এখান থেকে দেখো আমরা পেয়ে যাই এই 5/9 কে উপরে নিয়ে গেলে পেয়ে যাব আমরা কি 9/5, কি ভুল হলো 9, ঠিকই আছে। তো 9/5 হয়ে গেল। এখানে হয়ে যাবে কি ডেল্টা এল বাই L0 ইন্টু ডেল্টা টি এফ। দেখো তো, তো এই যে এটা সমান আমরা কি লিখতে পারি, আলফা এফ, অর্থাৎ ফারেনহাইট স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। দেখো এই যে টি এর জায়গায় টি এফ আছে, ওই জন্য আলফা এফ। অতএব আলফা এফ এর ভ্যালু তাহলে এখন কত হয়ে যায় 5x/9। আমাদের অপশন হয়ে যাবে অপশন এ। দেখো এটা বুঝতে কারো অসুবিধা হলে বলো। স্যার বলছি একবার বলে দিন, আমি এখনই জয়েন করলাম। জায়গাটা দেখে নেবে পরে রেকর্ডিং। এমনি কারো বুঝতে অসুবিধা আছে কোনো জায়গায়? 4 নম্বর, ফারেনহাইট স্কেলে উষ্ণতা বৃদ্ধি 36 ডিগ্রি ফারেনহাইট হলে সেলসিয়াস স্কেলে উষ্ণতা বৃদ্ধি কত হবে? দেখো এক্ষেত্রেও কিন্তু আমাদের উষ্ণতা বৃদ্ধির কথা বলা হয়েছে। তার মানে আমরা একইভাবে উপরেরটার মতো লিখতে পারি, এটা হচ্ছে 4 নম্বর, যে ডেল্টা টিসি বাই 5 ইকুয়াল টু ডেল্টা টি এফ বাই 9। তো ফারেনহাইট স্কেলে আমাদের বলে দেওয়া হয়েছে কত 36 ডিগ্রি, তার মানে 36 এখানে বসিয়ে দিব বাই 9 4। তাহলে ডেল্টা টিসি তাহলে আমরা পেয়ে যাব 5 গুণ 4 মানে 20 ডিগ্রি। এ হচ্ছে ডিগ্রি, এ হচ্ছে ডিগ্রি, তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের 20 ডিগ্রি। কেলভিন স্কেলে পরম শূন্য উষ্ণতা, পরম শূন্য উষ্ণতার মান কত -273 ডিগ্রি সেলসিয়াস, এবং কেলভিন স্কেলে সেটা হচ্ছে 0 কেলভিন। কোন স্কেলে সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ সমান হয়? দেখো এখানে উষ্ণতা পার্থক্যের কোনো কথা বলা হয়নি, এখানে বলা হয়েছে কি পাঠ সমানের গল্প, অর্থাৎ মেন রিডিং কত হচ্ছে, কত, এটা 6 নম্বর। আমাদের সূত্র কি জানি, যে c/5 ইকুয়াল টু f মাইনাস 32/9। তো দুটোই বলছে সমান, তো সমান মানে আমরা ধরে নিই এটাকে x, তাহলে x/5 ইকুয়াল টু x মাইনাস 32/9। তার মানে এখানে পেয়ে যাবো আমরা 9x ইকুয়াল টু 5x মাইনাস 160। তার মানে এখানে 4x ইকুয়াল টু মাইনাস 160, তার মানে x ইকুয়াল টু হয়ে যাচ্ছে -40। অপশন হয়ে যাবে -40 ডিগ্রি সেলসিয়াস বা -40 ডিগ্রি ফারেনহাইট, দুটোই কিন্তু সেম। আচ্ছা, 5000 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা মাপার জন্য কি ব্যবহার হয়? এরকম অনেক বেশি টেম্পারেচার মাপার জন্য যেটা ইউজ করা হয় সেটাকে বলা হয় কি বাষ্পচাপ থার্মোমিটার। কি বাষ্পচাপ থার্মোমিটার? তো বাষ্পচাপ থার্মোমিটার মানে কি, যে যখন কোনো পদার্থের চাপের উপর বিশেষ করে তার টেম্পারেচার মাপা হবে তখন তাকে বলা হয়, সেই ধরনের থার্মোমিটার গুলোকে বলা হয় বাষ্পচাপ থার্মোমিটার।
নেক্সট বলছে যে রোগীর দেহের উষ্ণতা 40 ডিগ্রি সেলসিয়াস, তাহলে ফারেনহাইট স্কেলে কত হবে? এই যে এখান থেকে আমরা পেয়ে যাব কত, এটা হচ্ছে 8 নম্বর। দেখো 40 ডিগ্রি সেলসিয়াস মানে সি এর ভ্যালু দিয়ে দেওয়া হয়েছে 40, তাহলে এফ এর ভ্যালু কত হবে এটা এখন বের করতে হবে। তাহলে এফ ইকুয়াল টু হয়ে যাবে আমাদের কত, 5 8 8 9 72 যোগ 32, মানে 104 ডিগ্রি ফারেনহাইট। 104 ডিগ্রি ফারেনহাইট। নিচের কোন স্কেলে উষ্ণতার পাঠ নেগেটিভ হয় না? আমরা জানি সব থেকে কম তাপমাত্রা হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস, যেটা কেলভিন হচ্ছে 0 কেলভিন, তাই কেলভিন স্কেলে কোনো নেগেটিভ টেম্পারেচার বা নেগেটিভ টেম্পারেচার রিডিং দেওয়া হয় না। আচ্ছা, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক কি? তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক মানে কি? জে, যে দিয়ে ডিনোট করা হয়। সেটা হচ্ছে একটা ধ্রুবক। আচ্ছা, 1 ডিগ্রি সেলসিয়াস ও 1 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে কোন সম্পর্কটি সঠিক? তো এটা যদি আমাদের জানা থাকে তাহলে আমরা বের করে নিব, না জানা থাকলে যে কোনো একটা, ধরো 1 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে, এটা সমান কত ফারেনহাইট সেটা আমরা বের করব। তো তাহলে সি এর জায়গায় 1 বসে নিব, 1/5 ইজ ইকুয়াল টু এফ মাইনাস 32/9, বা এফ ইকুয়াল টু হয়ে যাবে আমাদের 9/5 প্লাস 32। 9/5 মানে কত, 1.8 প্লাস 32, মোটামুটি 33.8 ডিগ্রি। তার মানে 1 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে কত, 33.8 ডিগ্রি ফারেনহাইট। তাহলে বলো তো কে বেশি হচ্ছে? নিশ্চয়ই 1 ডিগ্রি সেলসিয়াস বেশি না? এই যে অপশন এতে দেখো 1 ডিগ্রি সেলসিয়াসের জায়গায় যদি আমরা 33.8 ডিগ্রি ফারেনহাইট বসাই, তাহলে এ তো 33.8 ডিগ্রি ফারেনহাইট, 1 ডিগ্রি ফারেনহাইট থেকে অবশ্যই বড়। অপশন এ হয়ে গেল। তো জলের ত্রিদশা বিন্দুতে উষ্ণতার মান কত হবে? তো আমরা অলরেডি পড়েছিলাম জলের ত্রিদশা বিন্দু। ত্রিদশা বিন্দু মানে কি জিনিস? ত্রিদশা বিন্দু বা ত্রৈধ বিন্দু, যেখানে কি দেখা যায় যে জল, বরফ, জলীয় বাষ্প তিনটে জিনিসই দেখা যায়। তো সেটার ভ্যালু কত? 0.01 ডিগ্রি সেলসিয়াস, আর চাপ হচ্ছে 0.6 atm চাপ। তো 0.01 ডিগ্রি সেলসিয়াস, 0.01 ডিগ্রি সেলসিয়াস। এখন কেলভিন, তাহলে কেলভিনে কত হয়ে যাবে? 273 অ্যাড হয়ে যাবে। তো কি বলতে পারি আমরা? 273 কত, 01 কেলভিন, এরকম না? তো দেখো এর কাছাকাছি কোনটা হচ্ছে? অপশন বি। আচ্ছা, উষ্ণতা মৌলিক রাশি না লব্ধ রাশি? মৌলিক রাশি। 7টা মৌলিক রাশির মধ্যে উষ্ণতা হলো একটা। উষ্ণতা বৃদ্ধি পেলে কঠিনের ঘনত্ব কি হবে? যে কোনো কঠিন পদার্থ উষ্ণতা বৃদ্ধি পেলে তাদের প্রসারণ হয়, আয়তন বাড়ে, আয়তন বাড়লে ঘনত্ব কমে।
কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক নিচের কোন রাশির উপর নির্ভরশীল? যে কোনো প্রসারণ গুণাঙ্ক সেই কঠিন পদার্থ কি ধরনের উপাদান দিয়ে তৈরি তার উপর নির্ভরশীল। যে কোনো প্রসারণ গুণাঙ্ক, দৈর্ঘ্য হোক, ক্ষেত্র হোক বা আয়তনই হোক না কেন, তিনটাই কিন্তু উপাদানের উপর নির্ভরশীল। কোন ধরনের পদার্থের তাপীয় প্রসারণ হয়? কঠিন, তরল, গ্যাস প্রতিটি ক্ষেত্রেই কিন্তু আমরা তাপীয় প্রসারণ লক্ষ্য করি। কঠিনের ক্ষেত্রে কত রকম প্রসারণ দেখা যায়? কঠিনের ক্ষেত্রে তিন ধরনের, একটা দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ ও আয়তন প্রসারণ, তিন ধরনের প্রসারণ দেখা যায়। তরলের ক্ষেত্রে দুই ধরনের প্রসারণ, মেনলি এক ধরনের আয়তন প্রসারণ শুধু, কিন্তু দুটো প্রসারণ, একটা প্রকৃত ও একটা আপাত আয়তন প্রসারণ, দুটো দেখা যায়। আর গ্যাসের ক্ষেত্রে শুধুমাত্র আয়তন প্রসারণ দেখা যায়। নেক্সট কি, যে একটা নিরেট ধাতব গোলককে উত্তপ্ত করলে নিচের কোন রাশিটির আনুপাতিক বৃদ্ধি সর্বোচ্চ হয়? তাহলে সব থেকে বেশি বাড়বে কে? আয়তন। যেহেতু আয়তন মানে কি, আর কিউবের গল্প চলে আসছে। দৈর্ঘ্য প্রসারণ হলে আর বাড়বে, আর বাড়তে গেলে আর তিনবার গুণ করলে সাকসেসিভ হইতে তিনবার আয়তন, সেই জন্য সব থেকে বড় ক্ষেত্রে আয়তন, তাই আয়তনের আনুপাতিক বৃদ্ধিও কিন্তু সর্বোচ্চ হবে। এটা আমরা লক্ষ্য করেছি, কোনো কিছু 2%, 2%, 2% করে যদি তিনবার বাড়ে তো সাকসেসিভ অনেক বেশি বাড়বে না? হ্যাঁ। সেই জন্য অ্যান্সার হয়ে যাবে কি আয়তন। কারণ কারণ ভি ইকুয়াল টু আমরা কি জানি, গোলকের ক্ষেত্রে 4/3 পাই আর কিউব, এই যে তিনবার। সেই জন্য আয়তনের বৃদ্ধির আনুপাতিক বৃদ্ধির কি আয়তনের আনুপাতিক বৃদ্ধিটা সর্বোচ্চ হবে, অর্থাৎ প্রথমে যা আয়তন থাকবে পরে যে বৃদ্ধি হবে সেই যা অনুপাতটা সেটা অনেক বেশি হবে। নেক্সট কি বলা হয়েছে, যে তাপমাত্রা বৃদ্ধির ফলে একটা ঘনকের বাহু দৈর্ঘ্য 2% বৃদ্ধি পেলে তার আয়তন কত বৃদ্ধি পাবে? তাহলে ঘনকের আয়তন কি, ভি ইকুয়াল টু এ কিউব। তাহলে 2% করে কি চলে আসছে, দেখো এখানে কিন্তু সাকসেসিভের গল্প চলে আসলো। তাহলে মানে 2+2 ইন্টু 2/100, এটা তো দুইবার হয়ে যাবে, তাহলে 4.04%। আবার হচ্ছে এই 4.04 প্লাস 2 প্লাস 4.04 ইন্টু 2/100, তো হয়ে যাবে কত, 6.04। আর এটা হচ্ছে 808, তার মানে 0. এটা কত হয় বলো তো? 808 মানে হয়ে যাবে 8.08, তার মানে 0.0808। তো পেয়ে যাবো আমরা 6.1208, এরকম এত পার্সেন্ট। এর কাছাকাছি কি আছে দেখো, একমাত্র 6%ই আছে। যে উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়? কোথায় হয় জলের ঘনত্ব সর্বাধিক? উষ্ণতা ঘনত্ব কি হয়, এইভাবে এরকম যায়, বাড়তে 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 তারপরে কমতে শুরু করে। এই যে টেম্পারেচার, এটা কত থাকে, 4 ডিগ্রি সেলসিয়াস। 4 ডিগ্রি সেলসিয়াস, 4 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে জলের ঘনত্ব সর্বাধিক হয়। তো এখানে তো কিসে আছে, ফারেনহাইটে, তাহলে বের করে নি। তাহলে হচ্ছে C/5 মানে হচ্ছে 4/5 ইকুয়াল টু F-32/9। এফ হয়ে যাবে কত তাহলে, 4×9 36/5 প্লাস 32। তো 36/5 মানে হয়ে যাবে 7.2। 7.2 প্লাস 32, তার মানে দেখো 39.2 ডিগ্রি ফারেনহাইট। 39.2 ডিগ্রি ফারেনহাইট মানে অপশন বি।
এটা কত হলো? 13, 19 নম্বর। তরলের ক্ষেত্রে কয় প্রকার প্রসারণ দেখা যায়? একটু আগে জানলাম। কয় প্রকার বলো? 2 প্রকার। 2 প্রকার। একটা হচ্ছে আপাত আয়তন প্রসারণ আর একটা হচ্ছে প্রকৃত আয়তন আয়তন প্রসারণ। প্রসারণ। নেক্সট, জলের উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত করলে জলের ঘনত্ব কি হবে? এই যে উষ্ণতা বাড়ছে তো জলের ঘনত্ব প্রথমে বাড়ছে তারপরে কমতে শুরু করছে, তার মানে কোনটা হয়ে যাবে? প্রথমে ডি। বৃদ্ধি পাবে, 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে থাকবে, যেই 4 ডিগ্রি পরে আবার উষ্ণতা বাড়ানো হবে তখন আবার ঘনত্বটা কমতে থাকবে। কোনটি তরলের নিজস্ব ধর্ম? কি হয়? প্রকৃত প্রসারণ হলো ওর নিজস্ব ধর্ম। এবার প্রকৃত প্রসারণের সাথে যখন আমরা যে তরল যে পাত্রে থাকবে, ধারক পাত্র, সেই ধারক পাত্রের প্রসারণকেও যদি আমরা ধরি তাহলে তাকে আমরা বলবো কি? আপাত প্রসারণ। সেই জন্য প্রকৃত প্রসারণ হচ্ছে তরলের নিজস্ব ধর্ম। তো বয়েলের সূত্রে কোন রাশি ধ্রুবক থাকে? উষ্ণতা। ভর ও উষ্ণতা। স্থির উষ্ণতায় বয়েলের সূত্র বলা হয়, তাই ভর ও উষ্ণতা কিন্তু স্থির থাকে। বয়েলের সূত্রানুযায়ী লেখচিত্রের আকৃতি কি হয়? কিরকম থাকে লেখচিত্র? ইবি লেখচিত্র এরকম থাকে না? লেখচিত্রটাকে কি বলা হয়? সমপরাবৃত্তাকার। সমপরাবৃত্ত। সমপরাবৃত্তাকার। অ্যান্সার হয়ে যাবে সমপরাবৃত্তাকার বা সমপরাবৃত্ত, অপশন ডি। কেন? যেহেতু কি চাপ বাড়লে কি হয়? আয়তন আয়তন কমে। কমে। সেই জন্য দেখো এই যে আয়তন কমছে তো চাপ বাড়ছে, আয়তন কমছে চাপ বাড়ছে, এই জন্য এই দেখো এটা কি হয়ে যাবে? সমপরাবৃত্ত। নেক্সট কি বলা হয়েছে? যে পিভি ইকুয়াল টু আর টি সমীকরণে পিভি রাশিটি কি বোঝায়? পিভি মানে কি? চাপ ইন্টু আয়তন না? আর চাপ মানে কি বলতে পারি? দেখো, বল বাই ক্ষেত্রফল। আর ক্ষেত্রফল মানে এল স্কয়ার, জাস্ট এইভাবে ডিনোট করো। আর আয়তন মানে এল কিউব। এখান থেকে আমরা কি বলতে পারি? এফ ইন্টু এল হলো বল ইন্টু ক্ষেত্রফল। এই বল ইন্টু কি? দৈর্ঘ্য, বা এফ ইন্টু এস বল ইন্টু সরণ। এটাকে কি কি দিয়ে ডিনোট করে? কার্য। কার্য নাকি শক্তি? বল ইন্টু একই জিনিসই। তাহলে এটাকে কি বলতে পারি আমরা এক্ষেত্রে? শক্তি। বল ইন্টু সরণ হচ্ছে কার্য। কার্য, শক্তি ও মোটামুটি এই জিনিসগুলো কি একই না? দুটোই একই, হ্যাঁ। হম। এই জন্য আমরা কি বলতে পারি এক্ষেত্রে? শক্তি। মানে বল ইন্টু সরণ মানে হচ্ছে কি? কার্য। আর কার্য কি এক প্রকারের? কার্য, শক্তি এই জিনিসগুলো রাশি, মাত্রা এগুলো সব একই থাকে, একক মাত্রা, ওই জন্য একে আমরা শক্তি হিসেবে ধরতে পারি। নেক্সট কি বলা হয়েছে? যে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ফুটন্ত জল থেকে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বাষ্প উৎপন্ন হচ্ছে, তাহলে ফুটন্ত জলের আপেক্ষিক তাপ কত? তো দেখো তো এক্ষেত্রে আপেক্ষিক তাপ মানে কি? আমরা কি জানি? যে কিউ ইকুয়াল টু এম ইন্টু এম সি ইন্টু ডেল্টা টি। আর এই সিটাই হলো এক্ষেত্রে কি? আপেক্ষিক চাপ।
আপেক্ষিক তাপ। তো দেখো এখান থেকে আমরা সি ইকুয়াল টু তাহলে কি লিখতে পারি, কিউ বাই কিউ বাই এম ইন্টু ডেল্টা টি। তো দেখো ডেল্টা টি মানে উষ্ণতার পার্থক্য। তো এই প্রশ্নে বলো উষ্ণতার পার্থক্য কত হচ্ছে। জল ছিল 100, 0, তার মানে কিউ বাই এম ইন্টু 0, আর নিচে কিছু 0 থাকলে ওর মান কি হয়, অসীম না? হ্যাঁ তাই হয়ে যাবে অপশন বি। ইঞ্জিনের রেডিয়েটর ঠান্ডা করার জন্য জল ব্যবহৃত হয় কেন? কারণ একটা কি, যে জলের আপেক্ষিক তাপ বেশি, এবং জলের আপেক্ষিক তাপ বেশি হওয়ার জন্য তার তাপ গ্রহীতাও বেশি। একটা নির্দিষ্ট ভরের কোনো পদার্থের যে আপেক্ষিক তাপ, সেই আপেক্ষিক তাপ আর ভর এই দুটো গুণ করলে আমরা পেয়ে যাই কি, তাপগ্রাহিতা। আমি লিখে দিই এটা, যে তাপগ্রাহিতা কি জিনিস। তাপগ্রাহিতা বা গ্রহিতা মানে হচ্ছে ভর ইন্টু আপেক্ষিক তাপ। এবার আমাদের চেনা জানা যত কিছু আছে সবার মধ্যে জলের কিন্তু আপেক্ষিক তাপ সব থেকে বেশি। তো আপেক্ষিক তাপ জলের বেশি হওয়ার দরুন তার তাপগ্রহিতাও বেশি হয়। সেই জন্য এই ধর্মের জন্য, অর্থাৎ উচ্চ তাপগ্রহিতা এই ধর্মের জন্য ইঞ্জিনের রেডিয়েটর ঠান্ডা করার জন্য জল ব্যবহার করা হয়। খুব সহজে জল তখন তাপটা গ্রহণ করতে পারে এবং ইঞ্জিন তখন ঠান্ডা হয়। 28 নম্বর, সর্বাপেক্ষা বেশি আপেক্ষিক তাপ বিশিষ্ট পদার্থ। এখনই বললাম সব থেকে আপেক্ষিক তাপ বেশি কার, জল জল। জল তো আমরা একটু জলের হচ্ছে আপেক্ষিক তাপ সব থেকে বেশি। কোন পদার্থের তাপমাত্রায় 1 কেলভিন বৃদ্ধি করার জন্য প্রয়োজনীয় তাপ, এটা কি বলবো, একে বলা হয় কি, তাপ। আপেক্ষিক 1 কেলভিন কোন পদার্থের তাপমাত্রা। আচ্ছা দেখো পদার্থের কি নির্দিষ্ট কোনো ভরের কথা বলেছে? ভর দেখো বলেনি কিছু। যদি ভর যদি এই যে এখানে ভরের পরিমাণটা যদি একক ভর বলে দেয় তখন আমরা বলবো তাকে আপেক্ষিক তাপ। তো এমনি নর্মালি তাকে কি বলবো তাহলে, তাপ গ্রাহিতা, যেহেতু তার ভর বলে দেয়নি। নর্মালি কি, যে কোনো কিছু 1 ডিগ্রি কোনো একক ভরের কোনো পদার্থের একক উষ্ণতা বৃদ্ধি করাটাকে আমরা বলি আপেক্ষিক তাপ, যদি পদার্থের ভরটা একক বলা হয়। তো যদি না বলা হয় তখন তাকে বলবো আমরা তাপ গ্রহিতা। বোঝা গেল? হ্যাঁ স্যার 10 গ্রাম জলকে 420 জুল শক্তি সরবরাহ করলে জলের বৃদ্ধি কি হবে? আমরা কি জানি, কিউ ইকুয়াল টু এনএসটি 30 মিনিট। কিউ ইকুয়াল টু এম সি ডেল্টা টি। এক্ষেত্রে দেখো কিউ এর পরিমাণ আমাদের বলে দেওয়া হয়েছে কত, 420 জুল। 120 জুল এম বলে দেওয়া হয়েছে কত, 10 গ্রাম। 10 গ্রাম জলের আপেক্ষিক তাপ কত, 1 4.2 জুল। এক হচ্ছে এসআই সিজিএস দেখো, তাহলে কি হয়ে যাবে, এটা 4.2, 4.2 জুল পার গ্রাম। আর হচ্ছে আর কি থাকলো, ডেল্টা টি, উষ্ণতা বৃদ্ধি আমাদের বলা হয়নি, ওটাই বের করতে বলা হয়েছে, ডেল্টা টি। তাহলে ডেল্টা টি হয়ে যাবে কত, 420/10/4.2। শূন্য শূন্য কেটে গেল, এটা দেখো তো এটা 10 হচ্ছে না,
10 10 ডিগ্রি সেলসিয়াস, এটা 4.2 জুল পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। তো পুরোটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস, ওই জন্য হয়ে গেল 10 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। দেখো এটা বোঝা গেল। হ্যাঁ আর স্যার। বুঝতে অসুবিধা নেই। নেক্সট কি বলছে যে 10 গ্রাম ভরের একটা বস্তুর তাপগ্রহিতা 8 ক্যালোরি পার ডিগ্রি সেলসিয়াস উপাদানের আপেক্ষিক তাপ কত হবে? 31 নম্বর। তাপগ্রাহিতা বলতে আপেক্ষিক তাপের কথা বলছেন? আপেক্ষিক তাপের কথা বলতো যদি এটা 1 গ্রাম হতো, কিন্তু যেহেতু 1 গ্রাম নেই 10 গ্রাম, তাই এটা তাপগ্রহিতা হিসেবে ধরা হলো। তো বলো, কোনো বস্তুর কথা বলা হয়েছে, তো আপেক্ষিক তাপ, তাহলে আপেক্ষিক তাপ মানে কি 10 গ্রামকে 1 গ্রামে নিয়ে যেতে হবে। তো 10 গ্রাম ভরের তাপগ্রহিতা কত? তাপগ্রহিতা হচ্ছে কত? 8 8 ক্যালোরি। ক্যালোরি পার ডিগ্রি সেলসিয়াস। আর তাপগ্রহিতা যদি আমরা 1 গ্রাম ভরে বের করি, তাকেই আমরা বলি কি আপেক্ষিক তাপ। তাহলে এটা কত হয়ে যাবে বলো, 10 দিয়ে ভাগ, তার মানে 0.8 না? 2.8। হ্যাঁ। আর এটাই কি, আর এই জিনিসটাই হচ্ছে আপেক্ষিক তাপ। তাই বলে আপেক্ষিক তাপ আর তাপগ্রাহিতার কি একক একই হবে? না। আপেক্ষিক তাপের একক তাহলে এটা কত হয়ে যাচ্ছে, 0.8 ক্যালোরি পার ডিগ্রি সেলসিয়াস পার গ্রাম। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন এ, 0.8। কোনো বস্তুর এক অংশ থেকে অন্য অংশে তাপ প্রবাহিত হচ্ছে, এর কারণ কি? বলো, কোনো জায়গায় এক জায়গা থেকে এক জায়গায় জল প্রবাহ হয়, এর কারণ কি হতে পারে? কোনো একটা জায়গায় ধরো এক জায়গা থেকে এক জায়গায় জল প্রবাহিত হচ্ছে, এর কারণ কি হতে পারে? উঁচু থেকে জল কোথায়, উঁচু থেকে নিচু, উচ্চতার জন্য উঁচু থেকে নিচুতে জল প্রবাহ হতে পারে। তো একইভাবে এক্ষেত্রে কি হয়ে যাবে, উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে তাপ প্রবাহিত হয়, তার মানে নিশ্চয়ই তাপের পার্থক্য আছে, তাই তো? তাপের পার্থক্য আছে হ্যাঁ। বলেই না তাপ একদিক থেকে একদিকে প্রবাহিত হচ্ছে, উষ্ণ দিক থেকে শীতল দিকে প্রবাহিত হয়। তার মানে সেই পার্থক্যটাকে আমরা কি বলি, নতি। নতি মানে যে এরকম জিনিস, ধরো একটা, এই জিনিসগুলোকে আমরা বলবো কি, নতি, স্লাইডিং লাইন। তো এটা মানে আমাদের কি পার্থক্য বোঝানো হচ্ছে, সেই জন্য কি বলবো, একে আমরা তাপমাত্রার নতি। একই, এটা অপদান না উপাদান হবে, উপাদান হবে। বলা হয়েছে একই উপাদানে নির্মিত দুটি গোলকের ব্যাসার্ধের অনুপাত বলে দেওয়া হয়েছে 1:4, তাহলে তাপগ্রাহিতার অনুপাত কত হবে? আর দেখো, উম কত, 33 নম্বর। তো কি বললাম, তাপগ্রাহিতা মানে আমাদের জানতে হবে এক টেম্পারেচারের গল্প, সাথে হচ্ছে ভর। তো এক্ষেত্রে ভর মাপার জন্য তাহলে গোলকের আমরা কি বের করবো, আয়তন, না আয়তন বের করব। তো প্রথমে যদি এদের আয়তনের দেখি, আয়তন কত হয়ে যাবে বলো? এক্ষেত্রে ব্যাসার্ধের অনুপাত আমাদের ধরো বলে দেওয়া হয়েছে R1/R2 1/4, তাহলে V1/V2 হয়ে যাবে কত, গোলক না, তাহলে 4/3 পাই R কিউব, 4/3 পাই R2 কিউব। এখান থেকে আমরা পেয়ে যাবো 1/64। তো আমাদের মেনলি কি দরকার, ভর। আর আমরা কি জানি, ভর মানে কি, আয়তন ইনটু ঘনত্ব লিখতে পারি। দেখো তো, ভর মানে আয়তন ইনটু ঘনত্ব লিখতে পারি। হ্যাঁ স্যার। হুম। তো
তাপগ্রাহিতার অনুপাত বের করার জন্য আমাদের কি দরকার? ভরের অনুপাত পেলেই হয়ে গেল। কারণ আপেক্ষিক তাপ দেখো একই উপাদান তৈরি, তার মানে কি ভর, তাপগ্রাহিতা, তাপগ্রাহিতা মানে কি জিনিস? ভর ইনটু আপেক্ষিক তাপ। আর আপেক্ষিক তাপ সবসময় নির্ভর করে উপাদানের উপর। তো উপাদান তো একই, তো অনুপাত করার সময় এই আপেক্ষিক তাপটা কেটে যাবে না? কিন্তু দেখো ভর তো চেঞ্জ হয়ে যাবে। কেন চেঞ্জ হবে? এই আয়তন চেঞ্জ হচ্ছে বলে। তার মানে অনুপাত কত হয়ে যাবে? এর অনুপাতটা দেখো আর কিছুই না, V1/V2 থেকে যাচ্ছে না? এই যে ভরের অনুপাত কত, ঘনত্ব, ঘনত্বর কথা আমাদের কিছু বলা হয়নি। উপাদান যদি একই হয় তো ওই উপাদানের ঘনত্ব একই হবে, আপেক্ষিক তাপ এগুলো তো একই হবে। তার মানে ঘনত্ব যদি স্থির হয়, তার মানে ভর আর আয়তন, তো ভরের অনুপাত কি হয়ে যাবে? আয়তনের অনুপাতটা ভরের অনুপাত হয়ে যাবে না? দেখো, হ্যাঁ এবং ভরের অনুপাতটাই আবার তাপগ্রহিতার অনুপাত হয়ে যাবে না? কারণ আপেক্ষিক তাপ তো স্থির, এও স্থির, আর এই ঘনত্ব, এই দুটো জিনিসই কিন্তু স্থির, উপাদান একই হওয়ার দরুন। তো ভরের অনুপাতটাই তাহলে তাপগ্রহিতার অনুপাত হয়ে গেল। আবার ভরের অনুপাত বলছে আয়তনের অনুপাত, আয়তনের অনুপাত আমরা বের করেছি কত? 1/64। অ্যান্সার হয়ে যাবে কত? 1:64 বা 1/64। বোঝা গেল? হ্যাঁ স্যার। ভালো ক্যালোরিমিতিক তরলে প্রয়োজনীয় গুণ কি হবে? ক্যালোরিমিতিক তরল কি বলছে, যে যারা কি করবে, উষ্ণতা, একক উষ্ণতা চেঞ্জের জন্য ওরা অনেকটা তাপ গ্রহণ করতে পারবে, তাদেরকেই বলবো আমরা কি ভালো ক্যালোরিমিতিক তরল। এরকম কি হতে পারে? যদি একটু উষ্ণতা পার্থক্য অনেক বেশি তাপ গ্রহণ করে, তাহলে তাদেরকে আমরা কি বলবো? উচ্চ আপেক্ষিক তাপ। সেই জন্য ভালো ক্যালোরিমিতিক তরলের প্রয়োজনীয় গুণ হবে কি? উচ্চ আপেক্ষিক তাপ। এই জন্য জলকে কিন্তু আমরা একটা ভালো ক্যালোরিমিটিক তরলের উদাহরণে রাখতে পারি। একটা বরফের মধ্যে গর্ত করে জল রাখলে সেটা কি হবে? আমরা কি জানি দেখো, টেম্পারেচার হচ্ছে জল থেকে বরফে যাবে, তাহলে জলটা, ওই জলটা ধরুন বরফ গলতে পারে, কিন্তু জলের কি হবে? জল বরফে পরিণত হবে? হবে না। পরিণত তো, জল তো বরফে পরিণত হবে না, বরং বরফকে কি করতে পারে? জল গলিয়ে দিতে পারে, বরফ গলতে পারে, বরফ হতেও পারে নাও পারে। বরফ জলেও, জলে বরফে পরিণত হবে, এটাও হতে পারে না। কিন্তু দেখো বরফে এই যে জলটা, জলটা কি বরফে পরিণত হবে? না। হবে না। কারণ কি হয়ে যাবে? এক্সট্রা টেম্পারেচারও পাচ্ছে না। ওই যে এবার সেটা সম্ভব যদি ওর বাইরে চারিদিকে ধরো অনেক ঠান্ডা জায়গায় আছে, তার দরুন জলটা বরফে পরিণত হয়ে গেল, কিন্তু সেই যে যার, তার বাইরে চারপাশের সংস্পর্শে তো আসতেই পারছে না। এরকম ধর যদি বরফ থাকে, এই ধরো বরফ, এরকম জায়গায় গর্ত করে এখানে জলটা রাখা আছে, তো চারপাশের সংস্পর্শে তো আসতেই পারছে না, ওই বরফের মাঝখানে আছে। সেই জন্য ওই জলটা কিন্তু বরফে পরিণত হয় না। ওই জন্য মেরু অঞ্চলে উপরে বরফ থাকে আর নিচে এরকম জায়গায় জল থাকে, যেখানে ওই মাছগুলো চলতে পারে বা বিভিন্ন জলজ প্রাণী থাকে। তো এই একই কারণে তাহলে ওই কনসেপ্টটা ভেবেই আমরা এটা বলতে পারি কি, ওই জলটা কিন্তু বরফে পরিণত হবে না। বিশুদ্ধ জলের হিমাঙ্ক 0°C। জলের মধ্যে কিছু পরিমাণ লবণ মেশালে দ্রবণের হিমাঙ্ক কি হয়ে যাবে? হিমাঙ্ক কিন্তু কি হয়ে যায়? লবণ মেশানোর ফলে হিমাঙ্ক কমে যায়। কমে যায় মানে কি হয়ে যাবে? দেখো 0°C থেকে কমে যাবে, তাহলে কোনটা হবে অ্যান্সার? সি। অপশন সি, 0°C অপেক্ষা কম। সিমলায় রান্না করতে বেশি সময় লাগে কেন? কারণ সেখানে বায়ুর চাপ কম। বায়ুর চাপ কম হওয়ার দরুন স্ফুটনাঙ্ক কম। স্ফুটনাঙ্ক কম হওয়ার জন্য কোনো জল কি হয়?
খুব কম টেম্পারেচারে জল ফুটতে থাকে, যার ফলে সবজি বা যা রান্না করবে সেগুলো সেদ্ধ ঠিকঠাক হয় না, সেদ্ধর জন্য আরো পরে করে আবার জল এড করতে হবে, করতে করতে সময়টা বেশি লাগে। নেক্সট কি বলা হচ্ছে, বরফের উপর চাপ বৃদ্ধিতে কি হয়ে যাবে, গলনাঙ্ক কি হয়ে যায়, চাপ বাড়ালে গলনাঙ্ক বাড়বে, চাপ বাড়ালে বরফ তাড়াতাড়ি গলে যায়, কারণ সেক্ষেত্রে গলনাঙ্ক বাড়বে। কোনো আবদ্ধ পাত্র করে জল চাঁদে নিয়ে গিয়ে পাত্রটি খুললে কি হবে, আচ্ছা চাঁদে কোনো বায়ু নেই, চাঁদে কি আছে, বায়ু আছে কি, বায়ু নেই, বায়ু নেই মানে চাঁদে বায়ু চাপও থাকবে না, আর বায়ুর চাপ না থাকার কারণে স্ফুটনাঙ্ক কি হয়, খুবই কম থাকে। স্ফুটনাঙ্ক খুবই কম থাকে, তাই কি হয়, পাত্রটা জাস্ট খুলতে শুরু করলে জল ফুটতে শুরু করবে, নর্মাল ওখানকার নর্মাল টেম্পারেচার যেটা আছে ওই টেম্পারেচারে জল ফুটতে শুরু করবে। বোঝা গেল? উপরের ওই যে 37 নম্বর যেটা করলাম একই কনসেপ্ট এইখানে কাজে লাগবে। যে পদ্ধতিতে তাপ সঞ্চালনের জন্য কোনো পদার্থের প্রয়োজন হয় না বা কোনো মাধ্যমের প্রয়োজন হয় না তাকে বলি আমরা বিকিরণ। এগুলো আমরা অলরেডি পড়েছিলাম যে বিকিরণের মধ্যে কিন্তু কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। তাপ বিকিরণের শনাক্তকরণের জন্য কোন ব্যবস্থা ইউজ করা হয়, সেটা হচ্ছে কি থার্মোপাইল। থার্মোপাইলে কি হয়, তাপের বিকিরণ শনাক্তকরণ করা যায়, সেই যন্ত্রের নাম হচ্ছে কি থার্মোপাইল। এটা জেনে রাখতে হবে কি থার্মোপাইল। তাপ সঞ্চালনের কোন পদ্ধতি অভিকর্ষজ বলের উপর নির্ভরশীল, আমরা পরিচলন স্রোতের ক্ষেত্রে দেখেছিলাম এইভাবে এইভাবে চলতেই ছিল, উপর থেকে নিচের দিকে আসছে আবার নিচ থেকে উপরে হালকা পরিচলন তাপ সঞ্চালনের মধ্যে, তাই এক্ষেত্রে হয়ে যাবে অপশন বি। নেক্সট দেখো যে একজন ফর্সা ব্যক্তির তুলনায় একজন কৃষ্ণ বর্ণের ব্যক্তির অনুভূতি হবে, কালো রং মানে কি, কালো বর্ণ, কালো বর্ণ হচ্ছে কি উত্তম তাপ শোষক, সেই জন্য শোষণ করবে, ওই জন্য বেশি গরম লাগবে, ঠান্ডার সময়ও তাপ শোষণ করবে, সেই জন্য তুলনামূলক একটু কম ঠান্ডা লাগবে, তার মানে হয়ে যাবে কি অপশন বি। ফর্সা মানুষদের তো বেশি গরম লাগে। না ভুল এটা, এটা মনে হয় ফর্সায় বেশি গরম লাগে। না স্যার, বলে তো মেলানিন কম থাকে উম, সেজন্য ওরা সহ্য করতে পারে না। মেলানিন, ওই ক্ষেত্রে মেলানিনের একটা গল্প আছে যে মেলানিন কম থাকে ওই জন্য, মেলানিনের ব্যাপার কি, মেলানিন যার যত বেশি থাকে সে তত বেশি কালো হয়, আর মেলানিন যার যত বেশি থাকবে তাকে তত বেশি গরমও লাগবে। তো কি করবে, কালো কাপড় তাপ শোষণ করে বরফকে তাড়াতাড়ি গলিয়ে ফেলবে, সেই জন্য অ্যান্সার হয়ে যাবে কালো। একই কেন, কারণ কালো বর্ণ হচ্ছে উত্তম শোষক। ধাতব টেবিলের উপর এক কাপ গরম দুধ যে পদ্ধতিতে তাপ হারায়, এরকম ধরো একটা টেবিলের উপর এখানে দুধ রাখা আছে, এই দুধের নিচের তল কি হবে, এই টেবিলের সাহায্যে একদিক থেকে একদিকে তাপ প্রবাহ হবে, এখানে হবে কি পরিবহন। আবার এই যে এইভাবে দুধ গরম দুধ উপর থেকে নিচের দিকে পরিচলন স্রোতের মারফত তাপ হারাবে, তার মানে পরিচালনা হবে, আবার পরিবেশের চারপাশে ও তাপ হারাবে, সেই জন্য একসাথে কিন্তু তিনটাই হবে। এই যে টেবিলের সংস্পর্শে থাকার সময় এখানে পরিবহন হচ্ছে, তরলের ভিতরে হচ্ছে কি পরিচলন হচ্ছে, আর চারপাশে আবার পরিবেশের যে তাপ ছাড়ছে সেটাকে আমরা কি বলবো, বিকিরণ হচ্ছে এক্ষেত্রে, তার মানে পরিচলন, এখানে সরি এখানে হচ্ছে পরিবহন, ভিতরের দিকে হচ্ছে পরিচলন, আর বাইরের মাধ্যমে যেটা ছড়িয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি বিকিরণ।
তো 3 ধরনের পদ্ধতিতেই কিন্তু তাপ সঞ্চালিত হবে। কালো রঙের বস্তু কি? উত্তম শোষক। সাদা রঙের বস্তু কি? উত্তম প্রতিফলক। 1 গ্রাম জলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ কাজ করতে হয় কি হবে? 4.2 জুল নয়? কারণ এই যে দেখো, এটা তো জুলের পরিমাণ। জুল জুল কি বলে? একক ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়াতে একক ভরের কোনো পদার্থের যে কাজ করতে হয় তাকে বলা হয় জুল। এবার এটা যেহেতু ডিগ্রি সেলসিয়াসে আছে তাই জন্য এটা হয়ে যাবে কত? 4.2 জুল। নেক্সট হচ্ছে কি, যে অভ্যন্তরীণ শক্তি যার উপর নির্ভরশীল, তা কি হয়ে যাবে? অভ্যন্তরীণ শক্তি কার উপর নির্ভরশীল? উষ্ণতার উপর। যার মধ্যে যত বেশি উষ্ণতা বেশি থাকলে ওর মধ্যে তাপ শক্তি বেশি থাকবে, শক্তি বেশি থাকবে। তা অভ্যন্তরীণ শক্তির ক্ষেত্রে কার উপর নির্ভরশীল হয়ে যাবে? তাপমাত্রার উপর নির্ভরশীল। আবদ্ধ পাত্রে থাকা গ্যাস হঠাৎ প্রসারিত হলে উষ্ণতা কি হবে? বলে এটা কি হতে পারে? আমাদের মনে হতে পারে কি উষ্ণতা বাড়বে, কিন্তু এক্ষেত্রে উষ্ণতা কিন্তু বাড়ে না, উল্টো উষ্ণতা কমে। তো এরকম ধরো একটা আবদ্ধ পাত্রে গ্যাস আছে, তো হঠাৎ করে কি হলো? প্রসারিত হয়ে গেল। প্রসারিত হওয়ার ফলে কি করবে? ও কিছু বাহ্যিক কাজ করবে। তো এই কাজ করার জন্য কি দরকার? আমাদের শক্তির দরকার না? এই শক্তিটাও পাবে কোথায় থেকে? এই শক্তিটাও পাবে কোথায় থেকে? তো এই প্রয়োজনীয় শক্তি কি করবে? আমরা এই যে উপরে পড়লাম, অভ্যন্তরীণ শক্তির উৎস কি? কোথায় পড়লাম? এই যে তাপমাত্রা, তার মানে তাপ। তো সেই জন্য কি করবে? ওই প্রয়োজনীয় শক্তি ও তাপীয় শক্তি থেকে পাবে। প্রয়োজনীয় শক্তিটা কোথায় থেকে পাবে? তাপীয় শক্তি থেকে পাবে। এবার তার মানে তাপীয় শক্তি কমছে, আর তাপীয় শক্তি কমার কারণে কি হয়ে যাবে? তাপমাত্রা কমবে কি বাড়বে? বাহ্যিক কাজের জন্য প্রয়োজনীয় শক্তি তাপীয় শক্তি থেকে পাবে, তাই উষ্ণতা হবে কমবে। এর একটা স্পেশাল নাম আছে, কি বলে যেন একে? অ্যাডিয়াব্যাটিক প্রেসার। অ্যাডিয়াব্যাটিক প্রেসার। সমুষ্ণ প্রক্রিয়ায় কোন রাশির পরিবর্তন হয় না? উষ্ণতা। সমুষ্ণ মানে সমুষ্ণতা। তাপের এপিএস পদ্ধতিতে একক কি? ব্রিটিশ থার্মাল একক। কি ব্রিটিশ থার্মাল একক? ব্রিটিশ থার্মাল একক। ফুট পাউন্ড সেকেন্ড। সিজিএস যেমন সেন্টিগ্রাম, সরি সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। এমকেএস, এসআই হচ্ছে কি? এমকেএস মিটার কিলোগ্রাম সেকেন্ড। আর এপিএস হচ্ছে ফুট পাউন্ড সেকেন্ড। এগুলো ইউজ করি আমরা উচ্চতা মাপার জন্য, বলি এত ফুট। পাউন্ড, কেকের ক্ষেত্রে পাউন্ড ইউজ করি, আর সেকেন্ড ইউজ করি। আচ্ছা, বটমালি পরীক্ষাটি করার সময় পারিপার্শ্বিক বায়ুর উষ্ণতা কত হয়?
এই উষ্ণতা মোটামুটি 100 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি হয়। 0 ডিগ্রি সেলসিয়াসে দেখি। তাহলে অপশন হয়ে যাবে 0 ডিগ্রি সেলসিয়াসের বেশি। নিচের কোন আকাশে শিশির উৎপন্ন হয় না? তো শিশির উৎপন্ন হওয়ার জন্য কি দরকার? শিশির উৎপন্ন হওয়ার জন্য কি দরকার? আর্দ্রতা দরকার বাতাসে। এবার আর্দ্রতা কখন থাকে? যখন মেঘাচ্ছন্ন আকাশ থাকে, মেঘলা আকাশে আর্দ্রতা বেশি থাকে। ওই জন্য এবারে কি হয়, মেঘমুক্ত আকাশ থাকতে গেলে কি হয়ে যাবে, আর্দ্রতা তুলনামূলক কম থাকে, জলীয় বাষ্প পুরোপুরি তখন মেঘে পরিণত হওয়ার চেষ্টা করে। সেই জন্য মেঘমুক্ত আকাশে কি হয়ে যায়, শিশির উৎপন্ন হয় না। ম্যাক্সিমাম জলীয় বাষ্প যা থাকে সব মেঘে গিয়ে পরিণত হয় উপরে গিয়ে। জলের বাষ্পীভবনের লিঙ্ক তাপ কত? 537 ক্যালোরি/গ্রাম। 537 ক্যালোরি/গ্রাম। নিচের হ্যাঁ, নিচের কোন পদার্থের গলনাঙ্ক ও হিমাঙ্ক নেই? মোম। নেই নেই বলাটা ভুল, অল্প একটু থাকে, তো সেই জন্য এই ক্ষেত্রে চারটার মধ্যে অপশনটা মোমই হওয়া দরকার, সেই জন্য, কিন্তু একেবারে যে নেই তা বলা ভুল। দার্জিলিং এ খাদ্যদ্রব্য সেদ্ধ করতে বেশি সময় লাগে কেন? কিভাবে, ওই যে আগে আমরা করে আসলাম, কোনটা হবে? বায়ুর চাপ কম। তাই রিউমার স্কেলে ঊর্ধ্ব স্থিরাঙ্ক নিম্ন স্থিরাঙ্কের মধ্যে পার্থক্য কত হয়? তো রিউমার বা রুমার নাম বলা হয়, যে রিউমার স্কেলে নিম্ন স্থিরাঙ্ক থাকে হচ্ছে 0 ডিগ্রি, নিম্ন স্থিরাঙ্ক হয় 0 ডিগ্রি রিউমার, আর ও উচ্চ স্থিরাঙ্ক থাকে হচ্ছে 80 ডিগ্রি রিউমার। তাহলে পার্থক্য কত হয়ে যাবে? 80। নিচের কোনটি তাপ প্রয়োগ করলে কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয়? নিশাদল। নিশাদল কি জিনিস? কর্পূরের মতন দেখতে। এটা নিশাদলটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইডের একটা লবণের মতো সাদা দেখতে হয়, লবণ টাইপের। ওই যে বললে কর্পূরের মতো, কর্পূরের মতো দেখতে সাদা কালারের, সেটা কি অ্যামোনিয়াম ক্লোরাইড। এটা হচ্ছে সরাসরি, তো এই যে কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হওয়াকে কি বলা হয়? ঊর্ধ্বপাতন। কোনটি সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের সম্পর্ক? C/5 = F-32/9। এ ও বি দুটি সমান ভরে তরলের সমান তাপ দেওয়া হলো, বি এর আপেক্ষিক তাপ এ এর দ্বিগুণ হলে এ ও বি এর তাপমাত্রা বৃদ্ধির অনুপাত কত হবে? তাহলে আমরা দেখো কি জানি, 61 নম্বর, যে কিউ ইকুয়াল টু এম সি ডেল্টা টি। তো এক্ষেত্রে দেখো সমান তাপ দেওয়া হচ্ছে, তার মানে কিউ এর পরিমাণ একই, ভরও সমান, মানে এমও একই, শুধু সিটা চেঞ্জ হচ্ছে। আমাদের বলে দেওয়া হয়েছে কত, যে সি এ বাই সি বি। সি কি আপেক্ষিক তাপ, তাহলে এর দ্বিগুণ কার বেশি বলতো? বি এর বেশি না? তার মানে এটা 1/2 বলে দেওয়া হয়েছে। এখন তাপমাত্রার অনুপাত, তাহলে ডেল্টা টি সমান আমরা কি লিখতে পারি? কিউ বাই এম সি।
দেখো কিউ আর এম তো একই দুটোর ক্ষেত্রে, দেখো সমান তাপ এবং সমান ভর, তার মানে কিউ আর এম একই। তার মানে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, ডেল্টা টি ভ্যারিজাস 1/c পাচ্ছি না? পাচ্ছি না এটা? দেখো হ্যাঁ স্যার। তাহলে সি এ বাই সি বি পেয়ে গেছি, তাহলে ডেল্টা টি এ বাই ডেল্টা টি বি কত হয়ে যাবে, যেহেতু তার মানে এটা হয়ে যাবে কত, সি বি বাই সি এ, যেহেতু ব্যস্তানুপাতিক, আর সি বি বাই সি এ মানে হচ্ছে 2/1, অ্যান্সার হয়ে যাবে 2:1। বোঝা গেল? হ্যাঁ স্যার। এটা অলরেডি করে আসলাম আমরা, যখন উষ্ণতায় সেন্টিগ্রেড ও ফারেনহাইট স্কেলের মান একই হয়, কোনটা হবে, -40°। -40°। মেঘলা দিনে শিশির কম পড়ে কেন? মেঘলা রাতে ভূপৃষ্ঠের তাপ বিকিরণ ধীরে হয়। তাপ বিকিরণ ধীরে হয়, যেহেতু মেঘলা রাতে কি হয়ে যায়, ভূপৃষ্ঠের তাপ বিকিরণ ধীরে হয়, তাই জলীয় বাষ্পগুলো যে থাকে তাপ বিকিরণ যেহেতু হয় না, তাই শিশিরে পরিণত হতে পারে না। সিজিএস পদ্ধতিতে জলসামের একক কি? তো জলসামটা কি জিনিস? কত নম্বর, 64। আর জলসাম কি বলবো, যে নির্দিষ্ট ভর সম্পন্ন কোনো বস্তুর তাপমাত্রা 1°C বৃদ্ধি করতে উষ্ণতা বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হয় তা যত গ্রাম জলের তাপমাত্রা 1°C উষ্ণতা বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপের সমান। এই যে যত গ্রাম বলা হলো, সেই জলের ভরটাই হচ্ছে কি জলসান। ধরো একটা ভর সম্পূর্ণ কোনো বস্তু তাপমাত্রা 1°C বৃদ্ধি করতে গিয়ে যা তাপ লাগলো, সেই তাপ দিয়ে, সেই একই তাপ দিয়ে যদি আমরা ধরো 2 গ্রাম জল
2 গ্রাম জলের 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করতে পারি, তখন আমরা বলবো যে সেই বস্তুর জল সাম কত, 2। বোঝা গেল? তো এই যে ভর, জলের ভর, তাহলে জল সামের একক কি হবে বলো? গ্রাম। গ্রাম হয়ে যাবে। তো অ্যান্সার হয়ে যাবে, সিজিএস বলেছে গ্রাম। ফারেনহাইট স্কেলের প্রাথমিক অন্তর কত হবে? প্রাথমিক অন্তর 32°C। কত থাকে? 32 থেকে কত থাকে? 212 না? 180 হবে। হ্যাঁ স্যার, 180 হবে। 32 ডিগ্রি নিম্ন আর উচ্চ হচ্ছে কত? 212 ডিগ্রি 212। ফারেনহাইট। তাহলে প্রাথমিক অন্তর কত হয়ে যাবে? 180 ডিগ্রি ফারেনহাইট। অপশন ডি। কোন বা জল সমেত সিজিএস পদ্ধতিতে একক কি হবে? গ্রাম। আচ্ছা, ওটা ছিল কি জল সাম, আর এটা হচ্ছে জল সম, দুটো কিন্তু আলাদা জিনিস, এখানে বানানে ভুলের কোনো ব্যাপার নেই। এটা গ্রাম, গ্রাম হবে তো। জল সাম হচ্ছে কি গ্রাম, আর জল সমটা অন্য, জল সম কিন্তু গ্রাম না। এমনি নর্মালি জল সাম কি যাবে, নর্মালি যে একক ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে যত তাপ লাগে, অর্থাৎ ক্যালোরি পার ডিগ্রি সেলসিয়াস। স্যার জলসাম আর জলসম কি একই? না, দুটো আলাদা। জল সামটা হবে একজ্যাক্ট জলের ভর কত হবে, আর জল সমের ক্ষেত্রে হচ্ছে কি যে নর্মালি যে 1 কেলভিন বা 1 ডিগ্রি সেলসিয়াস বা 1 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচার চেঞ্জ করার জন্য কোনো পদার্থে যত তাপ দেব আমরা, তাকে বলবো আমরা জল সম। তাহলে কি বলছি, যতটা তাপ দিচ্ছি কোথায়, 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য, তাহলে একক উষ্ণতা বৃদ্ধির জন্য যত তাপ লাগছে তাকে বলছি আমরা কি জল সম। সেই জন্য এটা হয়ে যাবে কি ক্যালোরি পার ডিগ্রি সেলসিয়াস। বোঝা গেল? হ্যাঁ স্যার। কোন বস্তুর একক ভরের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে তাপ প্রয়োজন হয় তাকে কি বলবো? আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ বলবো। পারদের হিমাঙ্ক কত? -38.82 কাছাকাছি এরকম থাকে, মানে -39 ডিগ্রি সেলসিয়াস। বস্তুর ভর ও আপেক্ষিক তাপের গুণফলকে কি বলে? তাপগ্রাহিতা। তাপগ্রাহিতা। তাপগ্রাহিতা মানে হচ্ছে বস্তুর ভর ইনটু আপেক্ষিক তাপ। নিম্নলিখিত দ্রব্যগুলির মধ্যে কোনটির আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি? সব থেকে আপেক্ষিক তাপ সবসময় কার বেশি? জলের। পুকুরের জল প্রবল গ্রীষ্ম ঠান্ডা থাকার কারণ কি হয়, যে জলটাই গরম হয় ওটা কি হয়ে যায়, বাষ্পীভূত হয়ে চলে যায়। তো সেই জন্য টেম্পারেচার খুব একটা বাড়তে পারে না। এই জন্য পুকুরের জল প্রবল গ্রীষ্ম ঠান্ডা থাকার কারণ কি, জলের বাষ্পীভবন। দেখো, তাপের প্রবাহ যদি হতো, জলের মধ্যে তাপের প্রবাহ হলে তো আরো উষ্ণতা বৃদ্ধি পেত। বায়ুমণ্ডলে তাপ শোষণও যদি করতো তখনও উষ্ণতা বৃদ্ধি পেত। সেই জন্য প্রবল গ্রীষ্ম ঠান্ডা থাকার কারণ কি, জলের বাষ্পীভবন। চাপ প্রয়োগ করে বরফ গলানো এবং পরে সেই চাপ অপসারণ করে পুনরায় জমাট বাঁধানোর প্রক্রিয়াকে কি বলে? পুনঃশীলীভবন। কি বলে? পুনঃশীলীভবন। যখনই কোনো কিছু বরফ বা গলিয়ে যখন আমরা তাকে কি করব, বরফকে গলাবো, গলিয়ে আবার তাকে ঘুরিয়ে বরফে যদি নিয়ে যাই, তার মানে কি হয়ে গেল, কঠিন থেকে তরলে আনলাম, আবার তরল থেকে কঠিনে নিয়ে গেলাম। আর কঠিন মানে হচ্ছে এই যে শিলা ভবন। তো পুনরায় যেহেতু
আবার কঠিনে নিয়ে গেলাম, ওই জন্য এই প্রক্রিয়াকে কি বলা হয়, পুনঃশীলী ভবন। নেক্সট কি বলা হয়েছে যে বর্ষাকালের চেয়ে শীতকালে ভেজা কাপড় তাড়াতাড়ি শুকায় কেন? কারণ কি হয়, শীতকালে বাতাসের আর্দ্রতা খুব কম থাকে, সেই জন্য বায়ুমণ্ডলে চায় যেখান থেকে পায় জল শুষে নিতে চায়, সেই জন্য শীতকালে ভেজা কাপড় কি হয়, তাড়াতাড়ি শুকিয়ে যায়, জলটা তাড়াতাড়ি শুষে নেয়, দিয়ে ও তাড়াতাড়ি শুকিয়ে যায় আর্দ্রতা মেনটেন করার জন্য। নেক্সট, ডাক্তারি থার্মোমিটারে সর্বোচ্চ কত পরিমাপ মাপা যায়? কত যায়? 95 থেকে 95 ডিগ্রি ফারেনহাইট থেকে 110 ডিগ্রি ফারেনহাইট। এখানে বলা হয়েছে কত? সর্বোচ্চ, সর্বোচ্চ হয়ে যাবে 110 ডিগ্রি ফারেনহাইট। নিচের কোন তরলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি? জল। জলের স্ফুটনাঙ্ক কোন বিষয়ের উপর নির্ভরশীল? বলো কি হবে এটা? জলের স্ফুটনাঙ্ক কোন বিষয়ের উপর নির্ভরশীল? আমরা কি দেখলাম, যেখানে বায়ুর চাপ কমে যাচ্ছে স্ফুটনাঙ্ক কমে যাচ্ছে, বায়ুর চাপ বেড়ে যাচ্ছে স্ফুটনাঙ্ক বেড়ে যাচ্ছে, এগুলো দেখলাম না উপরে দুটো প্রশ্ন এরকম করে আসলাম। তার মানে কি, স্ফুটনাঙ্ক কার উপর নির্ভর করছে? বায়ুর চাপের উপর। জল অপেক্ষা দুধ তাড়াতাড়ি গরম হওয়ার কারণ কি? জলের কি হয়, আপেক্ষিক তাপ বেশি, দুধের কম। জলের আপেক্ষিক তাপ বেশি হওয়ার কারণে জলকে গরম করার জন্য বেশি তাপের প্রয়োজন হয়, দুধের ক্ষেত্রে কম তাপের প্রয়োজন হয়। কিন্তু ব্যাপারগুলো কেমন জানি উল্টো মনে হচ্ছে, তাই তো? কি হয়, জলের আপেক্ষিক তাপ যেহেতু বেশি, সেই জন্য গরম হতে বেশি সময় লাগে, এবং দুধ আপেক্ষিক তাপ দুধের কম হওয়ার জন্য তাড়াতাড়ি হয়ে যায়। পুরো গল্প হচ্ছে আপেক্ষিক তাপের। নিচের পদার্থগুলোর মধ্যে কোনটির গলনের ফলে আয়তন বাড়ে না? মানে আয়তন বাড়ে না মানে আয়তন হয় স্থির থাকবে অথবা কমবে, কোনটা হবে? বরফ হবে না? বরফ, জলকে বরফে পরিণত করলে কি হয়, আয়তন। আচ্ছা বলছি, জলের ক্ষেত্রে কি হয়, জলকে যদি আমরা বরফে পরিণত করি আয়তন বাড়ে না কমে? বরফে বলে আয়তন কমে। হুম, আয়তন বাড়ে। জলের ক্ষেত্রে এটা উল্টো দেখা যায়। কেন? জলের কে বরফে পরিণত করলে আয়তন বাড়ে, সেই জন্য দেখবে কোনো বোতলে যদি একদম ফুল ঠিপি পর্যন্ত জল ভরে ফ্রিজে রাখা যায়, বরফ করা যায়, সেটা ফেটে বেরিয়ে যায়, বা তার বোতলের যে আকারটা সেটা বিকৃতি ঘটে। কেন? কারণ সেই বরফের আয়তনটা বেড়ে যায়। ঠিক এই কারণেই তো টাইটানিক যে জাহাজ ডোবা, জল কি হয়ে যায়, বরফে পরিণত হয়ে বাড়ে। তো উপরে অনেকটা আবার যেহেতু ওটা কি হয়, বরফ অনেকটা জলের নিচে থাকে, উপরে হালকা ভাসতে থাকে, ওই কারণে যদিও। তো কি হয়ে যায়, বরফ, জল যখনই বরফে পরিণত হবে ওর আয়তন বেড়ে যায়। লক্ষ্য করে দেখবে এগুলো। তো জল যদি আয়তনে বেড়ে যায় বরফ হওয়ার পরে, তো উল্টোটা হলে কি হয়ে যাবে, বরফকে জলে করলে উল্টোটা হবে, আয়তন কি হয়ে যাবে, কমে যাবে। সেই জন্য অ্যান্সার হয়ে যাবে কি, বরফ। ভালো মতো যে বরফকে যদি একটু গুঁড়ো টাইপের করো, করার পরে দেখবে গলে যাওয়ার পরে সেই একই উচ্চতা পর্যন্ত বা গ্লাসে বা বাটিতে নিয়ে যদি বরফকে একটু গুঁড়ো করো, সেটা গলে গিয়ে কি একই উচ্চতায় থাকে? জলটা একটু কমে যায়, নেমে যায়। কেন? কারণ তার আয়তন কমে যায় বলে। গল্পটা কি বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হুম। নিচের কোন পদার্থটি ঊর্ধ্বপাতন দেখা যায় না? শুষ্ক বরফের কিন্তু ঊর্ধ্বপাতন দেখা যায়। শুষ্ক বরফ জল হয় না, সোজাই কিন্তু ঊর্ধ্বপাতনের দেখা যায়। এই জন্য শুষ্ক বরফ মেনলি যে বাইরে বা যে কোনো জায়গায় ইউজ করা হয়, যাতে জায়গাগুলো ভিজে না যায়, সেই জন্য। আয়োডিনও কিন্তু ঊর্ধ্বপাতন দেখায়। একইভাবে নিশাদল তো আমরা উপরে পড়ে আসলাম, তার মানে অ্যান্সার হয়ে যাবে কি, কোনোটি নয়। এই তিনটাই কিন্তু ঊর্ধ্বপাতন দেখায়। চর্বির গলনাঙ্ক কত?
চর্বির গলনাঙ্ক তোমার হচ্ছে 0.4 থেকে 80-70 এরকম পর্যন্ত হতে পারে। বিভিন্ন প্রাণীর চর্বির গলনাঙ্ক বিভিন্ন রকম হয়, তাই বলতে পারবো আমরা এর নির্দিষ্ট কোনো গলনাঙ্ক নেই। নিচের কোন পদার্থটি চাপ বাড়ালে গলনাঙ্ক কমে যায়? তাহলে কোনটা হয়ে যাবে? চাপ বাড়ালে গলনাঙ্ক কমে যায়। এরকম চারটের মধ্যে একটাও হবে না। আচ্ছা, গলনাঙ্ক কমে যাচ্ছে মানে কি? গলনাঙ্ক কমে যাওয়া মানে কি? যে কম টেম্পারেচারে গলে যাবে, তাই তো? আগে ধরো একটা পদার্থ 10 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার যে হচ্ছে গলে যাচ্ছে, জলের ক্ষেত্রে সেটা 0 ডিগ্রিতে গলে যায়, তো যে গলে গেল। যখনই চাপ বাড়ালো বলছে গলনাঙ্ক কমে যাবে, 10 ছিল 10 থেকে হয়তো কমে গেল। এটা কোনটার ক্ষেত্রে দেখা যায়? তামা, পিতল, রূপা, সোনা, কোনটার ক্ষেত্রে দেখা যায়? কমে যায় কার ক্ষেত্রে? পিতলের ক্ষেত্রে। গলনাঙ্কের ভিত্তিতে কোনটি আলাদা? কারণ গলনাঙ্ক তাই নেই বলতে চলে, সেজন্য অ্যান্সার হয়ে যাবে মোম। গলনাঙ্ক কমে যায় বলছে 81টা, তবে কি ওটা মানে গলন হয় না পিতলেরটা? কেমন বলে না। এই বললাম কোশ্চেনটাই অ্যাকচুয়ালি ঠিক না। এক্ষেত্রে যে গলনাঙ্ক চাপ যদি বাড়াই তাহলে গলনাঙ্ক কমে যাচ্ছে মানে কি? আগে ধরো কোনো কিছুর গলনাঙ্ক ধরো 10 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারও গলে যাচ্ছে, সোনাকে ধরো গলিয়ে দিল, রূপাকে ধরো গলিয়ে দিল, এরকম একটা টেম্পারেচার। এবার যেই চাপ বাড়িয়ে দিচ্ছে গলনাঙ্কটা কমে গেল। তো এটা কোনটার ক্ষেত্রে দেখা যায় বলছে? গলনাঙ্ক কমা ব্যাপারটা বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। নেক্সট কি বলছে? যে গলনাঙ্কর ভিত্তিতে কোনটি আলাদা? হয়ে গেল কি? মোম। একটা সুষম কি বলছে? একটা সুতোর সাহায্যে ঘরের উষ্ণতায় বটমলির পরীক্ষাটি করা হলো। সেক্ষেত্রে পরীক্ষাটি বিফলতার কারণ কি আছে? বটমলির পরীক্ষাটা কি জিনিস একটু গল্পটা বলে দিই। তো বটমলির পরীক্ষা কি বলছে? যে একটা ফ্লাস্ক থাকবে, ধরো এরকম একটা আবদ্ধ ফ্লাস্কের মধ্যে জল ভরা থাকবে। সেই জলকে হচ্ছে উত্তপ্ত করা হবে, হিট দেওয়া হবে যতক্ষণ না এই জলটা কি হবে? ফুটতে শুরু করবে। এবার এর ফলে কি হয়ে যায়? ফ্লাস্কের উপরের দিকে এই যে বাতাস, এটা কমে যায়। এই জায়গায় তো ধরো কিছুটা জল আছে, এরকম জায়গায় ধরো এই জায়গায় পোর্শনটুকুতে জল আছে আর এইগুলো বাকি পোর্শনে বায়ু আছে। তো এই বাতাসের স্তরটা কমে যায়। কেন কমবে? কারণ জলের আয়তন বেড়ে যাচ্ছে না, সেই জন্য কি হয়ে যাচ্ছে? বাতাস কিন্তু কমছে, বায়ুর স্তরটা কমছে। এর ফলে কি হয়? এই ফ্লাস্কের মুখটা কি হবে? বন্ধ করেই এটাকে উল্টে দিয়ে একটা জলপূর্ণ পাত্রের মধ্যে ঢেলে দেওয়া হবে। এই যে পাত্রের মুখটাকে খুলে দিয়ে জলপূর্ণ একটা পাত্রে এর মধ্যে কি হবে? উল্টে দেওয়া হবে।
উল্টে দিয়ে এবারে ধীরে ধীরে এই যে জল কি হবে, এ তো গরম আর জলটা হচ্ছে পূর্ণ আছে কিন্তু ঠান্ডা, এর ফলে কি হবে, এর টেম্পারেচার কি হবে বলো, কমবে না বাড়বে? কমে যাবে। তো জলে তাপমাত্রা কমবে এবং তখন কিন্তু জলটা ফুটছিল না, এখানে তাপমাত্রা বাড়ানো হচ্ছিল কিন্তু জল, যে তাপমাত্রা বাড়ানো হচ্ছে জল প্রসারিত হচ্ছে, বায়ু এখানে কমছে, যেই একই টেম্পারেচারে চলে আসলো, তার ফলে কি হয়ে যায়, জল তখন দেখা যায় ফুটতে শুরু করে। কেন ফুটতে শুরু করলো, কারণ এর যে বায়ুর চাপটা তখন কি হলো, বাইরের চাপকে অতিক্রম করলো, বায়ুর চাপটা তখন বেড়ে গেল, তখন জলটা ফুটতে শুরু করলো। তো এই যে বটমলির পরীক্ষাটা পুরোপুরি দেখানো হয় কি জন্য, কি করে স্ফুটনাঙ্ক চাপের উপর বা স্ফুটনাঙ্কের চাপের উপর নির্ভরশীলতা। এখানে যেহেতু বায়ুর চাপটা কমে যাচ্ছিল, এই জন্য কি হচ্ছিল, স্ফুটনাঙ্ক কম ছিল, যেই যখন বায়ুর চাপটা বেশি হয়ে গেল, তখন স্ফুটনাঙ্কটা বেড়ে গেল। এই জিনিসটা দেখানো হয়েছিল এই বটমলির পরীক্ষার সাহায্যে। যাক, এখানে এবারে চলে আসি, কি বলছে যে সুতোর সাহায্যে ঘরের উষ্ণতায় বটমলির পরীক্ষা করা হলে পরীক্ষার বিফলতার কারণ কি হবে? তো নিশ্চয়ই কি হয়ে যাবে, পুরোটাকে কিন্তু তাপের সুপরিবাহী, এই যে দেখো এই যে পাত্রটা কি ছিল, নিশ্চয়ই এভাবে কি তাপের সুপরিবাহী, তো যা দিয়েই পরীক্ষা করি না কেন ওকে কিন্তু তাপের সুপরিবাহী হতে হবে। তার মানে বিফলতার কারণ তাহলে কি হয়ে যেতে পারে, সুতো তাপের কুপরিবাহী হওয়ার পারে। নেক্সট বলছে বরফ ও সাধারণ লবণের হিম মিশ্রণ। হিম মিশ্রণে বরফ আর লবণের অনুপাত থাকে 3:1, 3 একক বরফ এক একক লবণ নিয়ে হিম মিশ্রণ তৈরি করা হয় 3:1। শীতের দেশে মোটর গাড়ি রেডিয়েটরে জলের সাথে কি মেশানো হয়? গ্লিসারল। গ্লিসারল। লবণ জলের ইউট্যাকটিক উষ্ণতা। আচ্ছা, ইউট্যাকটিক উষ্ণতা কি জিনিস বলো, কেউ জানলে বলো, ইউট্যাকটিক উষ্ণতা কি জিনিস? জানি না। ইউট্যাকটিক উষ্ণতা বলছে কি, যে টেম্পারেচারে কোনো পদার্থ কঠিন ও তরল দুই অবস্থাতেই থাকে তাকে বলা হয় কি ইউট্যাকটিক টেম্পারেচার। বোঝা গেল? ইউট্যাকটিক মানে কি বললাম, যে একসাথে কঠিন তরল দুটোই থাকবে দুইভাবে, তখন তাকে বলবো ইউট্যাকটিক উষ্ণতা। তো লবণ জলের মধ্যে ইউট্যাকটিক উষ্ণতা হচ্ছে কত, -23°C। থার্মোমিটারের সাহায্যে প্রমাণ চাপে জলের স্ফুটনাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে কি করা হয়? পুরোপুরি ভাবে থার্মোমিটারটাকে ডুবিয়ে দেওয়া হয় না, কিছুটা উপরে রেখে মাপা হয়। নেক্সট কি বলা হচ্ছে, ডুবিয়ে রাখা হয়। এটা প্রমাণ চাপে যখন করবে তখন কিন্তু ডুবিয়ে রাখা হবে না, উপরে রাখা হবে। এমনিতে নর্মালি কি হয়ে যায়, সম্পূর্ণ ডুবিয়ে রাখা হয়, মেনলি সেটাই হয়, কিন্তু প্রমাণ চাপের ক্ষেত্রে সেটা কি হয়, কিছুটা উপরে রেখে করা হয়, পুরোপুরি নিচে ডুবিয়ে দিলে থার্মোমিটার ভেঙে যাওয়ার চান্স থাকে তাই। নেক্সট কি বলছে, ডাক্তারি থার্মোমিটারের সাহায্যে সর্বনিম্ন কত উষ্ণতা মাপা হয়? কত বললাম, উপরেই বললাম যে কত, 95 থেকে 110 ডিগ্রি ফারেনহাইট, তার মানে অ্যান্সার হবে 95 ডিগ্রি ফারেনহাইট। সেক দেওয়ার সময় সেক দেওয়ার জন্য জল ব্যবহার করা হয় কেন?
কারণ কি, জলের আপেক্ষিক তাপ বেশি। তো আপেক্ষিক তাপ বেশি হওয়ার তাপ কারণ, বেশি, আপেক্ষিক তাপ বেশি হওয়ার দরুন কি হয়, জল তাপ বেশি ধরে রাখতে পারে। জল ঠান্ডা হবে, খুব হুম, তাড়াতাড়ি হবে না। তাড়াতাড়ি ঠান্ডা হবে না, জল তাড়াতাড়ি বেশি তাপ ধরে রাখতে পারে, তাড়াতাড়ি ঠান্ডা হবে না, এই জন্য সেক দেওয়ার সময় জল ব্যবহার করা হয়। 0 ডিগ্রি উষ্ণতায় 5 গ্রাম বরফকে জলে পরিণত করতে কত তাপ লাগে? তো বলো, 1 গ্রাম বরফকে জলে পরিণত করতে কত তাপ লাগবে? 80 ক্যালোরি পার গ্রাম সেলসিয়াস। 80 তো। আচ্ছা, এভাবে না বলে বরফ গলনের লিন তাপ কত? বরফ গলনের লিন তাপ হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম, তাই তো? আশি ক্যালোরি পার গ্রাম। তো 1 গ্রামে যদি 80 ক্যালোরি লাগে, এখানে কত গ্রাম বলা হয়েছে? 5 গ্রাম, তাহলে 5 গ্রামে কত ক্যালোরি লাগবে? 5, 400 ক্যালোরি না? দেখো, হ্যাঁ স্যার। উষ্ণতা তো কোনো পরিবর্তন হচ্ছে না, 0 ডিগ্রি ছিল 0 ডিগ্রি আছে, উষ্ণতার কোনো পরিবর্তন হচ্ছে না, শুধু ব- বরফটা কি হয়েছে, 1 গ্রামের জায়গায় 5 গ্রামের কথা বলা আছে। তো 1 গ্রামে লাগে 80 ক্যালোরি, তাই 5 গ্রামে লাগবে কত? 5 × 80, 400 ক্যালোরি। থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয় কেন? কারণ কেন? যে আয়তন প্রসারণ গুণাঙ্ক এর বেশি। আয়তন প্রসারণ গুণাঙ্ক বেশি হওয়ার দরুন কি হয়ে যায়, যে একটু টেম্পারেচারের পার্থক্য হলেই ওর আয়তন প্রসারণ ভালো হয়। তো ছোট ক্ষুদ্র টেম্পারেচার মাপতেও কিন্তু পারদ সুবিধা দেয়, এই জন্য থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয়। বোঝা গেল? আর পারদটা মেনলি লিকুইড টাইপে থাকে, তো এক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণের কোনো প্রশ্নই আসে না, ওই জন্য আয়তন প্রসারণ গুণাঙ্কের কথাই আমরা বলবো। জলে সাধারণ লবণ দ্রবীভূত থাকলে জলের স্ফুটনাঙ্কের কি পরিবর্তন হয়? আমরা কি দেখলাম, যে জলের হিমাঙ্ক কি হয়ে গেছিল, কমে গেছিল না? জলের মধ্যে লবণ মিশালে হিমাঙ্ক কমে যাচ্ছে, এবার স্ফুটনাঙ্ক কি হবে? জলের মধ্যে লবণ মেশালে স্ফুটনাঙ্ক কি হবে? কমে যাবে। হিমাঙ্ক কমে, স্ফুটনাঙ্ক কিন্তু বেড়ে যায়। স্ফুটনাঙ্ক বাড়ে, কমবে না, স্ফুটনাঙ্ক বাড়বে। অর্থাৎ জলের স্ফুটনাঙ্ক কত, 100 ডিগ্রি সেলসিয়াস, তো বেড়ে তখন হয়ে যায় কত, 109 ডিগ্রি সেলসিয়াস। তো 9 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যায়। কোথায় চাল ডাল তাড়াতাড়ি সেদ্ধ হবে? যত নিচে যাব তত তাড়াতাড়ি সেদ্ধ হবে, তাহলে কোনটা হবে? খনিজের মধ্যে। খনির মধ্যে। ডাক্তারি থার্মোমিটারে প্রত্যেক ভাগের মান কত? প্রত্যেক ভাগের মান থাকে কত? 0.2 ডিগ্রি ফারেনহাইট বা 0.1 ডিগ্রি সেলসিয়াস। মানে অনেক ডাক্তারি থার্মোমিটারে দুটো মানই নেওয়া যায়, ফারেনহাইট সেলসিয়াস। তো সেলসিয়াস স্কেল থাকলে সেটা 0.1 ডিগ্রি হবে, ফারেনহাইট থাকলে সেটা 0.2 ডিগ্রি ফারেনহাইট হবে। তাহলে অ্যান্সার হয়ে যাবে কত, 0.2 ডিগ্রি ফারেনহাইট। কোন থার্মোমিটারকে গরিষ্ঠ থার্মোমিটার বলা হয়? ডাক্তারি থার্মোমিটারকে গরিষ্ঠ থার্মোমিটার বলা হয়। বাষ্পীভবনের হার নির্ভর করে না কার উপর? উষ্ণতার উপর অবভিয়াসলি নির্ভর করবে, উপরিতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করবে। তরলের উপরিতলের ক্ষেত্রফল যত বেশি হবে, বাষ্পীভবন কি হয়ে যাবে, তত তাড়াতাড়ি হবে। মোট ভরের উপর, তরলের মোট ভরের উপর কিন্তু বাষ্পীভবন নির্ভর করে না, বায়ুর চাপের উপর নির্ভর করে। কম বেশি হলে বাষ্পীভবনে কিন্তু কম বেশি হতে দেখা যায়। ডাক্তারি থার্মোমিটারে সর্বোচ্চ কত উষ্ণতা পর্যন্ত মাপা যায়?
অলরেডি পড়ে আসলাম, এটা কত 110 ডিগ্রি ফারেনহাইট। বরফের সাথে লবণ মিশ্রিত করলে হিমাঙ্ক কি হয়ে যায়? কমে যায়। হিমাঙ্ক কমে, স্ফুটনাঙ্ক বাড়ে। হিমাঙ্ক কমে, স্ফুটনাঙ্ক বাড়ে। বাড়ে। হুম। তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সঙ্গে দ্রাব্যতা কমে যায় রূপ যৌগ। কি হয়ে যাবে? মনে রাখতে হবে, দ্রাব্যতা কমে যাওয়া মানে কি? বলো, কেউ বলো, দ্রাব্যতা কাকে বলে? দ্রাব্যতার সঞ্চয় দ্রাব্যের ভর বা দ্রাবকের ভর বলতে 100। মানে যে একটা নির্দিষ্ট টেম্পারেচারে যদি দ্রবণ প্লাস দ্রাবক যেটা হুম বেশি হয়ে যায়। নির্দিষ্ট পরিমাণ দ্রাবককে সম্পূর্ণ দ্রবণে পরিণত করতে মানে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে যে পরিমাণ দ্রাবক প্রয়োজন হয়, তাই তো? তো কি হয়ে যায়, উষ্ণতা যদি বাড়িয়ে ফেলি তাহলে পলিচুনের ক্ষেত্রে দ্রাব্যতা কমে যাবে। উষ্ণতা বাড়িয়ে দিলে কি হয়ে যায়, পলিচুন মানে কি জিনিস? চুন জল। পলিচুন মানে কি জিনিস? পোড়া চুন। হুম পোড়া চুন। পোড়া চুন না, পলিচুন হচ্ছে কি, চুন জল। এই যে বললাম যে পোড়া চুনের সাথে জলের মিশ্রণ, এটাকে বলা হয় কি, পলিচুন। তো জলের মধ্যে পোড়া চুন দেবো। এবার যদি উষ্ণতা আমরা বাড়িয়ে ফেলি তাহলে জলের মধ্যে পোড়া চুন দেওয়ার যে পরিমাণটা সেটা কমে যায়। অল্প মানে পোড়া চুন যা লাগতো আগে উষ্ণতা বাড়িয়ে দিলে তার থেকে কম পোড়া চুনেই আমরা দ্রবণটা সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে পারবো। সেই জন্য কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে কি, পলিচুন। পলিচুন মানে কি, পোড়া চুন প্লাস চুন জল। সরি, পোড়া চুন প্লাস জল। হিম মিশ্রে তাপমাত্রা কত হয়? কত হয়? উপরে পড়ে আসলাম আমরা, -23 ডিগ্রি। হিম মিশ্রণের তাপমাত্রা হয় কত? -23 ডিগ্রি সেলসিয়াস। এবং এই টেম্পারেচারে কি থাকে? ইউক্যাটিক জলের ইউক্যাটিক টেম্পারেচার। কোথায় পড়লাম? এই যে লবণ জলের ইউট্যাকটিক উষ্ণতা কত? -23 ডিগ্রি সেলসিয়াস। এক্ষেত্রে তাহলে হিম মিশ্রণের টেম্পারেচার কত থাকে? -23 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট কি বলা হয়েছে, যে কত ডিগ্রি উষ্ণতায় ফারেনহাইট স্কেলের পাঠ সেন্টিগ্রেড স্কেলের পাঠে 5 গুণ হবে? তো সেন্টিগ্রেড স্কেলে যদি এক্স হয় তাহলে ফারেনহাইট স্কেলে কত হবে বলছে? 5x হবে। 5x। তাহলে এখন এগুলো বসাই আমরা। আমরা কি জানি যে c/5 ইকুয়াল টু f মাইনাস 32/9। c হচ্ছে x, তাহলে x/5 ইকুয়াল টু 5x মাইনাস 32/9। তাহলে 9x ইকুয়াল টু 25x মাইনাস 160 বাই 9x কে ওই সাইডে নিয়ে গেলে পেয়ে যাবো 16x, আর একে এইদিকে আসলে 160। তার মানে x এর ভ্যালু হয়ে গেল 10 ডিগ্রি। তাহলে অপশন সি। দেখো বোঝা গেল ক্যালকুলেশনটা এই জায়গায়। হ্যাঁ স্যার। পরিষ্কার আকাশ মেঘলা আকাশের তুলনায় শীতল কেন? বিকিরণ হয় সেখানে। কারণ বিকিরণ হতে পারে তাই। ঠিক। 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 গ্রাম স্টিম 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কত গ্রাম বরফকে গলাতে পারবে?
তো দেখো 100°C উষ্ণতায় 1 গ্রাম বাষ্প, জলীয় বাষ্প, কি বলছে 0°C উষ্ণতায় কত গ্রাম বরফকে গলাতে পারবে। তো বলো, একে যদি 100°C থেকে 0°C নিয়ে যায় এবং জলীয় বাষ্প থেকে বরফে যদি নিয়ে যায়, তাহলে এই তাপ বর্জন করবে কি করবে না? একে বাষ্প থেকে যদি বরফকে গলানোর জন্য, বাষ্প থেকে তো জলে পরিণত হবে করলে, এ তাপ বর্জন করবে তো, বলো। হ্যাঁ স্যার করবে। হ্যাঁ স্যার করবে। তাপ বর্জন করবে। তাহলে এখন আমাদের কাজ হলো কতটা তাপ বর্জন করবে সেটা, এবং এটা যদি এর সাথে মিশায়, নিশ্চয়ই এ যা তাপ বর্জন করবে, এই বরফ সঙ্গে সঙ্গে ওই তাপটা গ্রহণ করবে, তখনই ও গলবে। তাই আমাদের প্রথম কাজ হলো যে ও কতটা তাপ বর্জন করছে তার পরিমাণটা আগে বের করা। তাহলে বলো, বাষ্প যদি এসে হয়ে যায় এই কি যেন জলে পরিণত হয়, তাহলে কতটা তাপ বর্জন করবে? স্টিমের জলীয় বাষ্পের লীন তাপ কত? 540 ক্যালোরি। তাহলে ও কি করবে, বাষ্প থেকে জলে পরিণত হওয়ার সময় বর্জিত তাপ কত হয়ে যাবে? 540 ক্যালোরি। 37 হয় 40, তাহলে বর্জিত তাপ কত হয়ে যাবে? 540 পার গ্রাম। এবং দেখো এখানে 1 গ্রামেরই কথা বলা হয়েছে, তার মানে বর্জিত তাপ হয়ে গেল 540 ক্যালোরি। এটা হয়ে গেল জল। কিন্তু এই জলটা এখন কত টেম্পারেচারে আছে? 100 ডিগ্রি। 100 ডিগ্রি। এবার এই জল কি হয়ে যাবে? 100°C থেকে কত ডিগ্রি সেলসিয়াসে যাবে? 0°C। তাহলে এখানেও তো ও তাপ বর্জন করবে। এখানে বর্জিত তাপ কত? বর্জিত তাপ কিউ সমান কি হয়ে যায়? কিউ সমান এম সি ইন্টু ডেল্টা টি। তো এম হচ্ছে কত? 1 গ্রাম। সি হচ্ছে জলের আপেক্ষিক তাপ, এটা যেহেতু ইসে হচ্ছে 1। আর কি হয়ে যাবে? টি হয়ে যাবে কত? 100। তার মানে হয়ে গেল 100 ক্যালোরি। তো টোটাল তাপ বর্জন কত হলো? বলো, মোট বর্জিত তাপ কত? 540 আর 100, 640 ক্যালোরি না? এবার এই 640 ক্যালোরি তাপ কি করবে? এই যে এখানে যে 0°C উষ্ণতার যে বরফ, এই বরফটাকে গলাবে। তাহলে কত গ্রাম বরফ গলাবে? বলো, বরফ গলনের লীন তাপ কত? 80 ক্যালোরি। 80 ক্যালোরি। তো 80 ক্যালোরি বরফ, মানে 80 ক্যালোরি টেম্পারেচার লাগে 1 গ্রাম বরফ গলানোর জন্য। 80 ক্যালোরি তাপ লাগে 1 গ্রাম বরফ গলানোর জন্য। তাহলে বলো এখন, এই 640 ক্যালোরি তাপ দিয়ে আমরা কত গ্রাম বরফকে গলাতে পারবো? 8 গ্রাম। তো বরফের পরিমাণ তাহলে হয়ে যাবে কত? মোট হচ্ছে 640 ক্যালোরি, আর এইদিকে 80 ক্যালোরি। এত কি গ্রাম? শূন্য শূন্য কেটে গেল, অ্যান্সার হয়ে গেল 8 গ্রাম। অপশন ডি।
দেখো কারো বুঝতে অসুবিধা হলে বলো। নেক্সট কি বলছে 104 নম্বর, যে তরল অক্সিজেনের স্ফুটনাঙ্ক সেলসিয়াস স্কেলে বলা হয়েছে, তাহলে ফারেনহাইট স্কেলে করতে হবে। তো আমরা সূত্র ধরে এটা বের করব। সেলসিয়াস স্কেলে বলা হয়েছে কত, -183/5। ফারেনহাইট স্কেলে বের করতে হবে F-32/9। অতএব এফ হয়ে যাবে কত, -183 × 9/5 +32। বলো এটা কত হবে? দেখো তো এটা কত হচ্ছে। স্যার 297.4। 297.4 যোগ 32, তার মানে মাইনাস সাইন বড়, দেখো মাইনাস যেহেতু বড় আছে, বড়টা থেকে ছোট বাদ দিলে পেয়ে যাবে 7 থেকে 2 বাদ 5, আর এখানে 9 থেকে 3 বাদ 6, তো -265.4 ডিগ্রি ফারেনহাইট। কোনো অপশনই ছিল নাকি? তুমি কি অ্যান্সার বললে এটা? এই ক্যালকুলেশনটা কত হবে? এটা 3 18 18 আর 5 162 আর না 297 হচ্ছে। 5 67 16 8 18, এটাকে 18 আর 16 24 34। এই গুণটা কত হচ্ছে? এই টোটাল 183/9 প্লাস হুম, 32। 18 গুণ 183 ইন্টু 183, মাইনাস 329.4, 329.4 হচ্ছে। 229 হচ্ছে আমার তো। কোথাও ভুল করছো। দেখো তাহলে এটা হয়ে যাবে -9 থেকে 2 বাদ 7, 12 থেকে 3 বাদ হয়ে যাবে 9, 3 থেকে 1 বাদ 2, তার মানে -297.4 ডিগ্রি ফারেনহাইট। এর কাছাকাছি অ্যান্সার কি আছে দেখো, -297 ডিগ্রি। অ্যান্সার হয়ে যাবে কত, -297 ডিগ্রি। দেখো বোঝা গেল। নর্মাল জাস্ট ফর্মুলায় বসাও আর বের করো। দেখো এখানে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 10 গ্রাম বরফ ও 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 10 গ্রাম জল মেশানো হলে মিশ্রণের উষ্ণতা কত হবে? এটাও অঙ্ক। তো মিশ্রণের উষ্ণতা কি মাঝামাঝি একটা কিছু হবে, তাই তো? অঙ্কটা করি। ধরে ফেলছি আমরা যে মিশ্রণটার উষ্ণতা হবে T ডিগ্রি সেলসিয়াস। এক্ষেত্রে যে বরফ আছে আর জল, জল কি হয়ে যাবে 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা। তাহলে দেখো নিশ্চয়ই এই যে মিশ্রণ T ডিগ্রি, ভ্যালুটা কত হবে, 0 থেকে 10-এর মধ্যে হবে না? দেখো তো, বলতে পারি কি এটা?
কারণ এই যে দেখো, বরফ হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, জল হচ্ছে কত 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা। তাহলে জল থেকে বরফের দিকে টেম্পারেচারে যাবে, তার মানে 10 ডিগ্রি থেকে কমবে আর এই 0 থেকে বাড়বে। সেই জন্য কি আমরা বলতে পারি না যে টি এর ভ্যালুটা 0 থেকে 10-এর মধ্যে একটা কিছু পাবো? দেখো, বলা যেতে পারে এটা। হ্যাঁ স্যার। হুম। তো এবারে দেখো, তো জল কি হয়ে যাবে, জল কি করবে, তাপ বর্জন কে করবে? আমরা কি জানি যে গৃহীত তাপের পরিমাণ গৃহীত তাপের পরিমাণ সমান কি হয়, বর্জিত তাপের পরিমাণ তাপের স্যার। পরিমাণ। বর্জিত তাপের পরিমাণ। তো প্রথমে আমরা দেখি যে গৃহীত বা বর্জিত দুটো বের করে দুটোকে ইকুয়াল করে নেব। তাহলে গৃহীত তাপের পরিমাণ কত হবে? তো দেখো, 1 গ্রাম বরফ গলে কত তাপ লাগবে ওর? 1 গ্রাম বরফ কত তাপ নেবে, 80 ক্যালোরি না? হ্যাঁ। তাহলে 10 গ্রাম কত নেবে? 800 ক্যালোরি। তাহলে হয়ে যাবে কত, 80 × 10, অর্থাৎ 800 ক্যালোরি। এই 800 ক্যালোরি দিয়ে ও কি করলো, বরফ কি করলো, জলে পরিণত হলো। যেই জলে পরিণত হয়ে যাবে, ওর টেম্পারেচার তো 0 আছে, ও কি করবে এবারে, 0 থেকে কোথায় যাবে, টি তে যাবে, তাই তো? দেখো, 0 থেকে টি তে যাবে। তো তাহলে এবারে 0 থেকে T ডিগ্রি সেলসিয়াসে যাওয়ার জন্য ও ও তো আরো তাপ প্রয়োজন। তাহলে এক্ষেত্রে আবার গৃহীত তাপ কত হবে? তাহলে 10 গ্রামের জন্য 10, আপেক্ষিক তাপ হচ্ছে 1, আর উষ্ণতার পার্থক্য কত, 10 তো না, কত, টি। উষ্ণতার পার্থক্য হচ্ছে কত, T - 0। এখান থেকে আমরা কি পেয়ে গেলাম, 10 টি ক্যালোরি। দেখো, লেখা যাবে এটা। হ্যাঁ স্যার। তাহলে আমাদের টোটাল গৃহীত তাপ, তাহলে মোট গৃহীত তাপ আমাদের হয়ে গেল কত, 800 প্লাস 10 টি ক্যালোরি। তাহলে আমাদের এতক্ষণে গৃহীত তাপ বেরোলো। এবার আমাদের দরকার বর্জিত তাপের পরিমাণ। তো দেখো, 10 গ্রাম জল যদি উষ্ণতা চেঞ্জ হবে 10 ডিগ্রি সেলসিয়াস থেকে কোথায় যাবে, T ডিগ্রি সেন্টিগ্রেডে যাবে না? তো 10 গ্রাম জল যদি T ডিগ্রি সেন্টিগ্রেডে যায়, তাহলে বর্জিত তাপের পরিমাণ কত হবে? আর এখানে তো দেখো, জল তো আর বাষ্পে পরিণত হবে না, হবে কি, বা বরফে পরিণত হবে না, জল জলই থাকছে, তাই সেটা আমাদের কোনো দরকার হলো না। তাহলে মোট বর্জিত তাপ, তাহলে জলের ভর হচ্ছে 10 গ্রাম, আপেক্ষিক তাপ হচ্ছে 1, আর উষ্ণতার পার্থক্য কত, 10 থেকে ও যাচ্ছে টি তে, এত ক্যালোরি। তার মানে হয়ে যাবে কত, দেখো, 10 × 10 হয়ে গেল 100 বিয়োগ 10 টি ক্যালোরি।
তো গৃহীত তাপ আর বর্জিত তাপ যদি সমান করি তাহলে আমরা কত পাচ্ছি, 800 প্লাস 10t ইকুয়াল টু 100 মাইনাস 10t। তো এটা যদি এদিকে নিয়ে আসি 20t আর এই হয়ে গেল মাইনাস 700, তাহলে টি এর ভ্যালু কত হয়ে যাচ্ছে, মাইনাস 35°C। এটা কি হওয়া সম্ভব? আমরা প্রথমে বলেছি টি এর ভ্যালু কত থেকে কতর মধ্যে হবে, 0°C থেকে 10°C মধ্যে হবে। তার মানে এইটা এক্ষেত্রে আমাদের কিন্তু এটা সম্ভব হচ্ছে না। তার মানে কি, হয়তো বরফটা, যে আমরা যে বরফটাকে সম্পূর্ণ বরফকে জলে পরিণত করে ফেলেছি, হয়তো সম্পূর্ণ বরফ জলে পরিণত হবে না এক্ষেত্রে। তো এই জন্য সুবিধার্থে আমরা কি করব, যেহেতু দেখো দুটোরই কোয়ান্টিটি একই আছে, তাই একটা মাঝামাঝি টেম্পারেচার আমরা এক্ষেত্রে ধরে নেব। দেখো প্রথমে দেখো যে 0°C হতে পারে না, 10°C এও হতে পারে না, 0 থেকে 10-এর মাঝামাঝি হবে। তো মাঝামাঝি কোনটা হতে পারে, তাই বলে এক তো হবে না, কত হতে পারে। তো এইভাবে অ্যাজাম্পশনের থ্রু আমরা ধরে নিতে পারবো কত হবে, এটা 5°C টেম্পারেচার। দেখো বোঝা গেল। আমি অঙ্কটা তাহলে না করালেও তো হতো, কেন করালাম, যাতে অন্য অঙ্কগুলো তোমরা করতে পারো তাই। এইভাবে আমাদের মোট গৃহীত তাপ ও বর্জিত তাপের পরিমাণকে সমান করে কিন্তু আমরা এইভাবে অঙ্কগুলো করতে পারবো। তো এই ক্ষেত্রে দেখো 0 হতো না 10 হতো না, তাদের মাঝামাঝি কিছু একটা হতো। তো মাঝামাঝি কোনটা হবে, যেহেতু বরফ আর জলের দুটোরই পরিমাণ সেম আছে, তাই আমরা একদম মাঝে 5°C এক্ষেত্রে ধরে ফেললাম। বোঝা গেল? হ্যাঁ স্যার। নেক্সট কি বলছে, এই সেম কোলিচুন উপরেই করে আসলাম। তাহলে এতটা হলো আমাদের তাপ চ্যাপ্টারটা। তোমরা হয়তো করেছো, আবারও করবে, কোথাও কোনো সমস্যা হলে বলবে। ঠিক আছে, নেক্সট ক্লাস কখন হবে না হবে আমি বলে দেবো। গুড নাইট সবাইকে।